প্রাক্তনী যে কার্যনির্বাহক কমিটি তৈরি হবে সেই খসড়া কমিটির মধ্যে আমরা নথিভুক্ত করছি। সেই সাথে আমরা আগামী 2 মাসের মধ্যে আমরা একটা প্রস্তাব রাখছি, আগামী 2 মাসের মধ্যে সকল প্রাক্তনীদেরকে নিয়ে আমরা একটা সভা করার চিন্তাভাবনা রাখছি। যাদের নাম আজকে উঠে এলো কার্যনির্বাহক কমিটি হিসাবে তাদের পোর্টফোলিও রেডি করার জন্য, অর্থাৎ তাদের পদ বিভাগ ভাগ করার জন্য, তাদের মধ্য থেকে প্রথম সভাটা আমরা করব, এই প্রস্তাব আমরা রাখছি। সেই সাথে এই কমিটির মধ্যে সকল প্রাক্তন ছাত্রছাত্রী কমিটির সদস্য হবেন, এটাও আমরা প্রস্তাব রাখছি, বলেছি কিছুক্ষণ আগে। বছরে সেই সাথে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা করছি, অনেক প্রাক্তনীরা এসছেন, বছরে আমরা একটা কিউআর কোড দিয়ে কিংবা একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমাদের চ্যানেলের মাধ্যমে ফোনপে, গুগল পে বা যে কোনো একটা সিস্টেমের মধ্যে আমরা ফান্ড তৈরি করব, অর্থ সংগ্রহ করব। 100 টাকা করে প্রতি বছর আমরা নেওয়ার একটা প্রস্তাব রাখছি। যদি এটাকে বাড়ানো বা কমানো হয় আপনারা মঞ্চের কাছে এসে আমাদেরকে জানান, আপনাদের পক্ষ থেকে প্রস্তাব দিতে পারেন। এই প্রস্তাব আমরা রাখছি। প্রতি 3 বছর অন্তর এই কমিটির পুনর্গঠন হবে, এই প্রস্তাব আমরা রাখছি। অর্থাৎ যে কার্যনির্বাহক কমিটি তৈরি হলো তাদের কার্যকলাপ, তাদের সব কিছু নির্ণয় করে চিন্তাভাবনা করে পরিবর্তন করা যেতে পারে। নতুন মুখ আমরা তুলে আনব প্রতি 3 বছর অন্তর। এই কমিটির, এই যে কার্যনির্বাহক কমিটি পুনর্গঠন হবে, এই প্রস্তাব আমরা রাখছি। সেই সাথে অতি সত্বর যে কার্যনির্বাহক কমিটি হলো, আপনারা জানেন ক্লাব রেজিস্ট্রেশন করেন, তার একটা বাইল আছে, বাইল রেডি করে রেজুলেশন করে, তার রেজুলেশন খাতা থাকবে, সমস্ত কিছু যা যা পেপারস হয় সে পেপারস করে এটাকে রেজিস্ট্রেশন করা হবে। অর্থাৎ টাটকাপুর অ্যালামনি কমিটির একটা রেজিস্ট্রেশন করব, এই প্রস্তাব আমরা রাখছি। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে আপনাদের সকল প্রাক্তনীদের অনুরোধ করব যে 100 টাকা করে আমরা বছরে আপনাদের কাছ থেকে গ্রহণ করব। যে তহবিল গঠন করব, স্থায়ী ফান্ড আমরা তৈরি করব, সেই ফান্ড থেকে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের আমরা সাহায্য করব। যা কিছু হবে শিক্ষার মান উন্নয়নের জন্য, বিদ্যালয়ের পরিকাঠামো তৈরির জন্য কাজে লাগবে, এই প্রস্তাব আমরা রাখছি। সেই সাথে যে তহবিল আমরা গঠন করব, বিভিন্নভাবে প্রাক্তনীদের কাছ থেকে কিংবা অন্য কোনো মাধ্যম দিয়ে যদি আমরা ডোনেশন তুলতে পারি, সেই ফান্ড থেকে প্রত্যেক বছর দুস্থ ছাত্রছাত্রী যাদের আর্থিক অবস্থা, পারিবারিক আর্থিক অবস্থা খুব খারাপ, পড়াশোনা করতে পারছে না, বই খাতা রেফারেন্স বুক কিনতে পারছে না, আমরা সকলটাই সেই সকল সহায়তা করব, এই অঙ্গীকার আমরা করছি অ্যালামনি কমিটির পক্ষ থেকে। এই প্রস্তাব আমরা রাখছি। এই প্রস্তাবনাগুলো আপনাদের সকলকে আমরা জানিয়ে রাখছি। আমাদের প্রথম সভায় এটা আরও বিস্তারিতভাবে আলোচনা হবে। সেই সাথে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের, অর্থাৎ টাটকাপুর শ্যামা বিদ্যা ভবন থেকে প্রত্যেক বছর সুবর্ণ জয়ন্তী উৎসবের পরে থেকে প্রত্যেক বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে যেভাবে আমরা অ্যালামনি কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা, মিষ্টি খাওয়ানো এবং পুষ্প দিয়ে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি, সেই রকম আগামী দিনগুলোতেও আমরা প্রস্তাব রাখছি এই টাটকাপুর শ্যামা বিদ্যা ভবন থেকে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে পাস করে বেরিয়ে যাবে, পাস আউট হয়ে যাবেন, তাদেরকেও আমরা সম্বর্ধনা প্রদান করব। আরও কিছু প্রস্তাবনা আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই আমাদের কাছে পৌঁছে দেন। আমরা এবারে আমাদের ভূতপূর্ব পরিচালন সমিতির যে সমস্ত কর্মকর্তাগণ, সভাপতি এবং সম্পাদক, সভাপতি সম্পাদককে পুরস্কার আমরা স্মারক সম্মান তুলে দেব। আমাদের পরিচালন সমিতি, প্রাক্তন পরিচালন সমিতির যারা কর্তা ব্যক্তি অর্থাৎ সভাপতি এবং সম্পাদক, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান মঞ্চে।
আমি অনন্যা পয়রাকে বলবো তুমি থাকবেন। আমরা যখন স্বাস্থ্য বিষয়ক আলোচনা করব আপনার গান দিয়েই শুরু হবে, সাত বদল হবে। আর যে সকল প্রাক্তনী আগামীকাল আমাদের যে অনুষ্ঠান রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্তমান ছাত্রছাত্রীদের প্রোগ্রামের সাথে সাথে আমাদের প্রাক্তনীদের কিছু প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামে যারা থাকবেন তারা আমাদের কাছে নামটা নথিভুক্ত করবেন। আমাদের দুটো উদ্বোধন বাকি রয়েছে, অসিত বাবু এবং অমলেন্দু বেরা বাবু, আপনাদের দুটো উদ্বোধন বাকি রয়েছে, আমরা করব। আর সুকুমল বাবুর একটা রয়েছে। আমরা প্রাক্তন পরিচালন সমিতির সভাপতি এবং সম্পাদক যারা রয়েছেন, দেখতে পাচ্ছি অতুল কৃষ্ণ মণ্ডল বাবু রয়েছেন, আর ননী বাবু প্রাক্তনী, তাকে আমরা স্মারক সম্মান তুলে দিচ্ছি। আচ্ছা, গৌরবাবু কোথায় গেলেন আমি জানি না, মলয়বাবু একটু আসুন। যেহেতু আমাদের ডক্টর শীর্ষেন্দু শেখর গিরি মহোদয় তিনি সবসময় আসতে পারেন না, তাই আজকে আমি শুধু সভাপতির নামটা প্রস্তাব করছি। আমাদের প্রাক্তনী কমিটির যারা রয়েছেন তারা হাত তুলে সমর্থন জানাবেন। কতজন সমর্থন জানাচ্ছেন? ওনার ওনার আমি প্রস্তাব করছি, আমাদের যে নতুন প্রাক্তনী কমিটি হবে তার সম্মানীয় সভাপতি হবেন ডক্টর শীর্ষেন্দু শেখর গিরি। এই প্রস্তাবে যারা সহমত হাত তুলে একটু জানান। আমি বা আমরা প্রত্যেকে এই প্রস্তাবকে সমর্থন করছি। যেহেতু ডক্টর গিরিকে আমরা সবসময় পাবো না, আমরা কার্যকরী সভাপতি হিসেবে আমি নাম প্রস্তাব করছি সম্মানীয় দয়াল চাঁদ সাহু মহোদয়ের নাম। যারা সাপোর্ট করছেন একটু হাত তুলে জানান। আমরা প্রত্যেকে এই প্রস্তাবকে সমর্থন করছি। বাকি পদাধিকারী আমরা শীর্ষেন্দুবাবুর অনুমতিক্রমে দয়ালবাবুর কার্যকরী সভাপতির নেতৃত্বে আমরা পরবর্তী সময়ে বাকি পোর্টফোলিওগুলো আমরা রেডি করব। তো আমরা এই মুহূর্তে আমরা উদ্বোধনে চলে যাব। অপূর্ববাবু আপনি প্রস্তুত হন। অসিতবাবুর হ্যাঁ, ওটা উদ্বোধন হবে, কক্ষ উদ্বোধন। এটি সাইকেল স্ট্যান্ড উদ্বোধন, দুটো বাকি রয়েছে আমাদের, আরও একটি আছে সুকমল বাবুর। আচ্ছা, কালকে করবেন, তাহলে সেটা করুন তাড়াতাড়ি। হ্যাঁ, অসিতবাবু আপনি চলুন। হ্যাঁ, ওনারটা আমরা করব। আমাদের টিমকে বলবো, হ্যাঁ স্বাস্থ্য আলোচনা হবে, আমাদের টিমকে বলবো আপনারা উদ্বোধনে যান। আর বরানী ম্যাডাম, আমরা চলে যাব একদম পরের যে ধাপ ছিল আমাদের জীবনশৈলী। আদর্শ জীবনশৈলী মহাশয়ের হাতে, তিনি কৃতি প্রাক্তনী, গান ভালো করেন। আমরা হ্যাঁ তার আমাদের যে খসড়া কমিটিটা তৈরি করেছিলাম, কার্যনির্বাহক কমিটি, সেই কমিটির মধ্যে দীপঙ্কর জানা মহাশয়ের নাম আমরা সর্বসম্মতিক্রমে সংযোজন করছি। নমস্কার, সবাইকে প্রণাম জানিয়ে আমি একটা গান করছি। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভিগেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে।
আছি এই নাই আমি যেন পাখি মেলে পাখনা, সীমানায় সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নীল আকা পড়ে থাক থাক না। এই আছি এই নাই আমি যেন পাখি মেলে পাখনা, সীমানায় সীমা ছেড়ে দেয় দূর প্রান্তে, নীল আকা পড়ে থাক থাক না। ও সকাল আলো আলো, এ শিশির ঝলমলো, ও সকাল আলো আলো, এ শিশির ঝলমলো, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আ আ আ আ যাই যদি যাই যাক এই মন হারিয়েই যাক না, নিষেধের বাঁধ নিয়ে ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়েই যাক না। যাই যদি যাই যাক এই মন হারিয়েই যাক না, নিষেধের বাঁধ নিয়ে ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়েই যাক না। এই বাতাস খুশি খুশি, ও পলাশ হাসি হাসি, এই বাতাস খুশি খুশি, ও পলাশ হাসি হাসি, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশি বাঁধ ভেঙেছে। আ আ আ আ জোরে ধন্যবাদ। একটু হাতের তালি হোক। এই বয়সে উদ্যম, প্রচণ্ড ইচ্ছা শক্তি, কোনো কিছুকে হার মানে না, বয়স তার কাছে কিছু নয়। সুন্দর একটা সঙ্গীত আমরা দেখলাম, শুনলাম। আমাদের উদ্বোধন হয়ে এলে আপনারা নেমে আসবেন, কারণ আমাদের আরও একটি সাইকেল স্ট্যান্ড উদ্বোধন করতে হবে। যতক্ষণে উদ্বোধন পর্ব চলবে, আমরা আমাদের উৎসব কমিটির অন্যতম কর্মকর্তা, প্রাক্তনী রামনগর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সম্মানীয় আশুতোষ রাউত মহোদয়, যিনি আবার ভুয়েঞ্জিবার কৃষি উন্নয়ন সমবায় সমিতির সম্পাদকও বটে, তার মুখ থেকে 2 মিনিটের জন্য কিছু কথা শুনে নেব। নমস্কার। এখন অপরাহ্ন বেলা, সবাই চলে গেছে, বিভিন্ন বিদগ্ধ ব্যক্তিবর্গ তাদের অমূল্য উপদেশ দান করেছেন। এই অপরাহ্ন বেলায় আমার মাইক্রোফোনে শব্দ যতদূর পর্যন্ত যায়, আমি ততদূর পর্যন্ত তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো। আপনারা শুনেছেন যে এই টাটকাপুর সমবিদ্যা ভবন আজ হীরক জয়ন্তী বর্ষে তার বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠানের প্রথম দিনে যে আলোড়ন সৃষ্টি করেছে, সেই আলোড়ন, তার মধ্যে আমিও একজন প্রাক্তনী। সেই হিসাবে যে সমস্ত গুণীজন মঞ্চে ছিলেন তাঁদের এবং এই মহাবিদ্যালয়ের প্রধান আচার্য সহ অন্যান্য আচার্য আচার্যানী শিক্ষাকর্মী বন্ধু যারা রয়েছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে, উৎসব কমিটির পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম, অভিনন্দন জানাই। এবং আমার এই এলাকার সমস্ত অভিভাবক, অভিভাবিকা, শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানাই। সেই সাথে জানাই আমার প্রাক্তনী বন্ধু যারা রয়েছেন তাদেরকেও আমার অভিনন্দন। সবশেষে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আগামী দিনের
উত্তরসূরি কাণ্ডারি যারা আমাদের পথ অনুসরণ করে, আমাদের কৃতি যারা আমাদের দাদা দাদের কীর্তি আজকে দেশ বিদেশ সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে, তাদেরকে অনুসরণ করে আগামী দিনে এগিয়ে চলবে। তাদের আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এই বলে আমি শুধু বলবো, সংস্কৃতে একটা কথা আছে, ছাত্রানাং অধ্যয়নং তপ। অধ্যয়ন হচ্ছে ছাত্রদের তপস্যা। সেক্ষেত্রে বর্তমান সমাজে পূর্ববর্তী বক্তা শুভেন্দুবাবু বলে দিয়েছেন, বর্তমান বিশ্বায়নের যুগে, মোবাইলের যুগে, বিভিন্ন মিডিয়ার যুগে যে অপসংস্কৃতির দিকে দিকে ছড়িয়ে পড়েছে, তার প্রতিরোধ করার ক্ষমতা যদি আমরা আজ থেকে না নিই, তাহলে আগামী প্রজন্ম এক মহা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আমরা উদাহরণ হিসাবে বলতে পারবো, স্বামী বিবেকানন্দের আদর্শকে যদি আমরা সমাজ জীবনে, সমাজ দর্পণে তুলে ধরি, তাহলে আগামী দিনে এই ধ্বংসের হাত থেকে আমরা উত্তরসূরিকে রক্ষা করতে পারবো। আরেকটা কথা আমি এখানে বলবো, মহাত্মা অ্যাজ এ স্কুল মাস্টার, সেখানে যে কথাটা বলা হয়েছিল, ক্যারেক্টার বিল্ডিং ইন দ্য প্রপার ফাউন্ডেশন অফ এ গার্ডেন, শুভেন্দুবাবু বলে দিয়ে গেছেন, চরিত্র গঠন হচ্ছে আমাদের মানব সমাজের একটি ভিত্তিভূমি। সেই ভিত্তিভূমি যদি ঠিক না হয়, তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো না। আমাদের উত্তরসূরির কাছ থেকে রবীন্দ্রনাথ, নেতাজি, বিনয় বাদল, দীনেশ, এদের মতো গুণপনা তাদের মধ্য থেকে বিকশিত হতে পারবে না। অতএব আজ থেকে আমাদের সেই জায়গায় আমাদের অংশ নিতে হবে। আমাদের প্রত্যেক বাবা মাকে সেই জায়গাটা ধরে রাখতে হবে। মানুষ জন্মগ্রহণ করে দুটো বৃত্তি নিয়ে, একটা জীববৃত্তি, একটা বুদ্ধিবৃত্তি। তাকে আমি যেই পরিবেশে তৈরি করব, সে সেই পরিবেশে দাঁড়াবে। যদি জীববৃত্তি তৈরি করি, তাহলে সে অধোগতি সম্পন্ন হবে। যদি আমি বুদ্ধিবৃত্তি তৈরি করি, তাহলে তার স্পিরিচুয়াল যে পাওয়ার, শক্তি রয়েছে, সেটা বিকশিত হবে। আজকে যারা কৃতি, তাদের মধ্যে সেই গুণপনা এসে গেছে। তাই তো আজকে শুধু এই টাটকাপুর শ্যামাবিদ্যা ভবনের মতো বিদ্যা মন্দিরের এই বিদ্যালয়ের আকাশে যে সমস্ত নক্ষত্র দিক বিদিকে ছড়িয়ে তাদের জ্যোতি বিচ্ছুরিত করে দিয়েছেন, সেগুলো আমরা তো শুনতে পাচ্ছি। যার ফলশ্রুতি হিসাবে 60 বছর পূর্তিতে আমরা সেইগুলো অবলোকন করছি, উপলব্ধি করছি। তাই রবীন্দ্রনাথের কথাই বলবো, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করি, স্বীয় কীর্তির ধ্বজা ধরি, আমরাও হব বরণীয়। এই বলে আমি আমার একটি স্বরচিত কবিতা পাঠ করে সমাপ্ত করব। এই স্বরচিত কবিতাটি প্রকৃতিকে নিয়ে। ছোট শিশু জন্মগ্রহণ করে প্রকৃতির বুকে লালিত পালিত হয়, প্রকৃতির পরিবেশেই সে গড়ে ওঠে। প্রকৃতির সঙ্গে যে তার নারীর অবিচ্ছেদ্য টান আছে, তার প্রমাণস্বরূপ হয়তো হতে পারে। আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি সেটা লিখেছি, সেটা আপনাদের কাছে শোনাচ্ছি, তারপরে আমার বক্তব্য শেষ করব। প্রকৃতি নীল আকাশে ছোট খোকা হাসে, কণ্ঠে দোলে সরস্বতীর বিনে, সকালে গায় প্রভাতী, বিকালে বাজায় বেণু বাঁশি, সন্ধ্যায় দেখে শুকতারা,
ভুবন আলো করো, আলো করা নক্ষত্রে চায় রাত্রি। পবিত্র কিশলয়ে থাকে না মালিন্য, ঘৃণা বিদ্বেষ পুঁজি সারল্য যার জীবন, হবে তো সে সকলের অনন্য। বিদ্যায় বুদ্ধিতে হবে সে সকলের সেরা বরেণ্য একজন। পরিবেশ তার তৈরি হলো মাতৃকোলে থাকা কচি কাঁচা প্রাণ, ভাবিকালে সৎ অসৎ ভাবনায় এগিয়ে চলার সুপথের ঠিকানা। আসে নানা বাধা বিপত্তি গন্তব্যের উত্তরণে, করতে দেয় না সমাজ তার কৃতি আরাধনা। অবিচল যে জন স্থির লক্ষ্যে, সেই তো মহান, সেই তো সুজন। লাগে না কোনো কালিমা, কোনো দাগ, সুদৃঢ় চরিত্রের হয় সে ক্ষণজন। অমিত্বের অবসারণে বহুত্বের বিকাশে শ্রেষ্ঠ, মনীষার জীবন দর্শনে তার প্রতিফলন। স্মরণীয় বরণীয় গুণাধার বরিষ্ঠে অমরত্ব, অমরত্ব সমাজ দর্পণে সেই প্রকৃতির প্রতিফলন। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আশুতোষ রাউত মহোদয়কে। আমরা আরেকজন কৃতি প্রাক্তনীকে আমরা পেয়েছি, দেবব্রত কর। ওনাকে আমরা প্রাক্তনী সম্মাননায় সম্মানিত করছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রী। আমরা আমরা যেটা ঘোষণা করেছিলাম, জীবনশৈলী এবং ওষুধ, মানুষের জীবনযাত্রার সাথে ওষুধের যে মেলবন্ধন, কিভাবে মানুষ সুস্থ থাকতে পারে। মানুষের একটা মৌলিক চাহিদা ছিল একটা সময় খাদ্য, বস্ত্র, বাসস্থান, কিন্তু এখন প্রত্যেকটি মানুষের, সারা বিশ্বে প্রত্যেকটি মানুষের একটা মৌলিক চাহিদা হয়ে গেছে সুস্থতা। অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান কারোরই অভাব নেই, অভাব রয়েছে কেবল সুস্থতার। এখানে যতজন আমরা আছি, এমনকি আমাদের মাইক্রোফোনের আওয়াজ যতজন মানুষের কানে কর্ণকুহরে প্রবেশ করছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা সম্পূর্ণভাবে সুস্থ আছি। এটাই হচ্ছে এখন সুস্থতা হচ্ছে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কম বয়সী ছেলে মেয়েরা হার্ট অ্যাটাক হচ্ছে, অল্প বয়সে অনেকে আমরা হারাচ্ছি। কিছুদিন আগে আপনারা শুনেছেন, মাত্র পরশুদিন খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা এলাকার একজনকে হারালাম। এই বিদ্যালয়ের কৃতি ছাত্র তুহিনের মাকে আমরা হারিয়েছি। সত্যি আর যাতে জীবন এইভাবে অকালে না চলে যায়, কি করলে আমরা সেই সুস্থ জীবন ফিরে পাব, সেই লক্ষ্যে আমরা আজকের আলোচনা স্বাস্থ্য শিবির, সেই শিবির আলোচনা করার জন্য আমরা আহ্বান জানাবো বিশিষ্ট ডাক্তার, শল্য চিকিৎসক ডক্টর শীর্ষেন্দু গিরি মহোদয়কে। সেই ফাঁকে আমি অপূর্ববাবুকে অনুরোধ করব, অরবিন্দবাবু, অপূর্ববাবু, আমাদের অমলেন্দু বেরাবাবু যে সাইকেল স্ট্যান্ডটি দান করেছেন সেটি উদ্বোধন করে নেওয়ার জন্যে। অপূর্ববাবু, অরবিন্দবাবু, আপনারা যেখানে থাকুন, এখানে স্বাস্থ্য বিষয়ক আলোচনা চলবে, অন্যদিকে কিন্তু আমাদের ওদিকে আমরা উদ্বোধনের কথাটা, হ্যাঁ, বরণ করে নেওয়া হবে তাকে। তারা এসে পৌঁছলে বরণ করবো। তো অপূর্ববাবু, অরবিন্দবাবু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের এই বিদ্যালয়ের কৃতি প্রাক্তনী। শুধু কৃতি প্রাক্তনী নন, তিনি আমাদের এই বিদ্যালয়ের খুব সমস্যার মাঝে মেয়েদের সাইকেল স্ট্যান্ড তৈরি করে দিয়েছেন ওনার অকৃপণ দানে। তাই আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে আন্তরিক শ্রদ্ধা, সম্মান জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা বরণ করে নেব ডক্টর অমলেন্দু বেরা মহোদয়কে। আমরা বরণ করছি
সম্মানীয় অমলেন্দু বেরা মহোদয়কে, অধ্যাপক পিটিটিআই পশ্চিমবঙ্গ সরকারের, তিনি হীরক জয়ন্তী স্মারক বাসন্তী বেরা স্মৃতি সাইকেল স্ট্যান্ড তৈরি করে দিয়েছেন। তার উদ্বোধন হবে। আমি সঙ্গে সঙ্গে অরবিন্দবাবু, অপূর্ববাবুকে বলবো আপনারা আমাদের হীরক জয়ন্তী স্মারক বাসন্তী বেরা স্মৃতি সাইকেল স্ট্যান্ডের উদ্বোধনের জন্য প্রস্তুতি নিয়ে নিন। আমরা সরাসরি বক্তব্য, ঠিক আছে? আমরা দু এক কথা শুনে নেব অমলেন্দুবাবুর কাছ থেকে। অধ্যাপক মানুষ, বাগ্মিতা রয়েছে, জ্ঞান প্রচুর। ওনার সাথে একবার কথা বলে আমরা মুগ্ধ হয়েছি, তো ওনার মূল্যবান কিছু কথা শুনব। উপস্থিত জ্ঞানী গুণীজন এবং এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক মহাশয় এবং জ্ঞানী গুণীজন এবং এতদ অঞ্চলের সুধীমণ্ডলী, প্রত্যেককে যথাযথ সম্মান, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। এই বিদ্যালয় আমাদের গৌরবের। এই বিদ্যালয়ে আমরা জীবনের স্পন্দন ফিরে পেয়েছি। জীবনের প্রথম অবস্থায় যে ঐতিহ্য, জীবনের প্রথম অবস্থায় আমাদের যে ভালোবাসা, মেলবন্ধন, আমাদের যে সৌহার্দ্য, ছাত্র শিক্ষক সৌহার্দ্য, সব কিছু এখান থেকেই আমরা শিখেছি এবং এখান থেকে আমরা নিয়ে তাকে পাথেয় করে আমরা বড় হয়েছি, আজ এই পর্যায়ে এসেছি। আজকে আমাদের কাছে এক গুরুত্বপূর্ণ দিন। এই বিদ্যালয় 60 বছরে পদার্পণ করেছে। দেখতে দেখতে অনেক কলেবর বৃদ্ধি হয়েছে, ফলে ফুলে সৌরভে আজ আমাদের কাছে খুবই স্মরণীয়। এই বিদ্যালয়ে যে অট্টালিকা প্রাঙ্গণ আমাদের খুব দৃষ্টি আকর্ষণ করে। যদিও আমরা এই বিদ্যালয়ে, আমি ঠিক বা আমাদের অনেকে প্রাক্তনী পড়তে পারেননি, মানে এই বিদ্যালয়ে এই বিল্ডিংয়ে ক্লাস করার সুযোগ পাইনি, তবুও আমাদের কাছে খুবই গর্বের। এখন এই বিদ্যালয়ে পদার্পণ করে আমরা খুবই গর্ব অনুভব করছি। আমাদের সময় ছিল একটা কাঁচা বাড়ি এবং টালির ছাউনি এবং বসা খুব সংকুলান অবস্থা ছিল। সেই অবস্থায় আমরা এখানে খুব খারাপ অবস্থার মধ্যে আমরা এখানে পড়াশোনা করেছি, শিক্ষক মহাশয়দের কাছ থেকে অনেক জ্ঞান আহরণ করেছি এবং আমরা শিক্ষা জগতে প্রবেশ করেছি। তারপর কিন্তু এই বিদ্যালয়ের যে গৌরব, এটাকে আমরা কোনোদিন ভুলতে পারিনি এবং এই বিদ্যালয়ের গৌরবকে আমরা চিরস্মরণীয়ভাবে বহন করে নিয়ে চলব। তার জন্য শুধু প্রাক্তনী বা এই বিদ্যালয়ের শিক্ষক মহাশয়, শিক্ষিকা, প্রধান শিক্ষক মহাশয়, সুধীজন সবারই ঐকান্তিক প্রচেষ্টা দরকার। যা বিদ্যালয় প্রতিষ্ঠার সময় 1966 সালে সম্ভবত 5 জানুয়ারি প্রতিষ্ঠার সময় যা উৎসাহ উদ্দীপনা যা ছিল, সেই উৎসাহ উদ্দীপনা এখনও কিন্তু কম নেই কারোর। আমি যা আজকে দেখতে পাচ্ছি, আজকে যা আমি স্পর্শ পাচ্ছি, আজকে যা আমি এখানে এসে দৃষ্টিগোচর হচ্ছে, তাতে মনে হচ্ছে এখানকার আপামর জনগণ, সুধীজন, বিদ্বজ্জন এবং গ্রামবাসীবৃন্দ সবাই এক বাক্যে এই বিদ্যালয়ের মানে পতিতদশা এবং প্রাণ উৎসর্গ করার জন্য উৎসাহী হয়ে আছেন। এই বিদ্যালয়ে শ্যামাপদ মূলা মহাশয়ের মানে অদম্য উৎসাহ এবং তার অকৃত্রিম দান আমরা সত্যিকারে ভুলতে পারিনি। তার স্মৃতির প্রতি আমরা আজকে শ্রদ্ধা জানাচ্ছি এবং তার সঙ্গে আমাদের সময় যে সমস্ত শিক্ষক মহাশয়
ছিলেন, কৃতি শিক্ষক মহাশয় ছিলেন, তাদের মধ্যে অনেকেই আজ অমৃত লোকে গমন করেছেন। তাদের স্মৃতির প্রতি আমরা আজকে কৃতজ্ঞ এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং যারা এখনও আছেন, অসিতবাবু, সচ্চিদানন্দবাবু, এবং আজকে অনেকের সঙ্গে দেখা হয়েছে এবং তারা প্রায় জীবনের শেষ পর্যায়ে অনেকটা উপনীত হয়েছেন, তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আমরাও ধীরে ধীরে জীবনের শেষ পর্যায়ের দিকে এগিয়ে চলেছি। অবসর জীবন আমাদের হয়ে গেছে, শেষ পর্যায়ে এখন চলছে প্রায়। এই পর্যায়ে আমরাও এই বিদ্যালয়কে সমানভাবে ভালোবাসি এবং এই বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধির জন্য আমাদের অকৃত প্রাণ। আমাদের প্রাণ সবসময় এই বিদ্যালয়ের প্রতি বিশেষভাবে উন্মুক্ত হয়ে থাকি। এই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ যে এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি এবং উত্তরোত্তর বৃদ্ধির জন্য আমরা যেন মায়ের কাছে বা এই বিদ্যালয় পুরো মন্দিরের কাছে আমরা যেন চিরকৃতজ্ঞ হয়ে থাকি। এই বিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন বিভূতিবাবু ছিলেন প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য সহশিক্ষকবৃন্দ, এবং তাদের সাহচর্যে আমাদের পাথেয় হয়ে আছে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং এই বিদ্যালয়ের যারা উৎসাহী শিক্ষক মণ্ডলী আছেন, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং জ্ঞানী শিক্ষক মণ্ডলী আছেন, তাদের যে বিদ্যাদানের যে বিশেষ ব্যবস্থা এবং তাদের বিদ্যাদানের যারা যে কৃতি ছাত্র তৈরি করার যে কারিগরতানিয়া, তাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা, স্নেহ এবং বদান্যতা থাকছে। সর্বোপরি এতদ অঞ্চলের আদিবাসীবৃন্দ এবং এই বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত প্রাক্তনী আমার মতো এখানে অনেকে আছেন এবং আরও অনেকে বাইরে আছেন, আরও অনেকে আসবেন বা অনেকে হয়তো চলেও গেছেন। যারা প্রয়াত হয়েছেন প্রাক্তনী, তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ চিত্তে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা আছেন তাদের সুস্থতা এবং তাদের মানে দীর্ঘায়ু কামনা করছি। এখানে সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই বিদ্যালয় যে তিলে তিলে গড়ে উঠে আজ ফুলে ফুলের সৌরভে সমৃদ্ধ হয়েছে, তার শ্রীবৃদ্ধি আরও উন্নততর হোক, অন্যতম পর্যায়ে প্রতিষ্ঠিত হোক এবং এতদ অঞ্চলের এই বিদ্যালয়ের সঙ্গে সহ অন্যান্য আরও কারিগরি শিক্ষা বা অন্যান্য শিক্ষার পাঠ্যক্রম যেন এখানে সুপ্রতিষ্ঠিত হয়, সেই সব কামনা করে আমি আজকে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধাভাজন অমলেন্দু বেরা মহোদয়কে। আমরা হীরক জয়ন্তী বাসন্তী বেরা স্মৃতি সাইকেল স্ট্যান্ড উদ্বোধনের জন্যে যাওয়ার জন্য অনুরোধ করব, প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করব। আমরা এবারে কিন্তু চলে যাব আমাদের গুরুত্বপূর্ণ টপিকস। অমলেন্দু বেরা বাবু তিনি যে সাইকেল স্ট্যান্ডটা করেছেন তার নগদ অর্থমূল্য তিনি আজকে মঞ্চে তুলে দিতে চেয়েছেন। আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক ডক্টর তাপস কুমার জানা মহোদয়ের হাতে। ওনার এই অকৃপণ দানে আমাদের কিন্তু বিদ্যালয়ের বালিকাদের সাইকেল স্ট্যান্ড হয়েছে, যেটা একটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি আমাদের কাছে। ডক্টর তাপস কুমার জানা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার হাতে তুলে দিচ্ছেন, আর তার ভ্রাতৃতুল্য অরবিন্দ মান্নাবাবু সহযোগিতা করছেন। একটু জোরে হাততালি হবে।
তিনি 1,51,000 টাকা তিনি সাইকেল স্ট্যান্ড বাবদ দিয়েছেন। আমার স্ত্রী বা সহধর্মিনী তার স্মৃতির উদ্দেশ্যে আজকে এখানে মেয়েদের এটা সাইকেল স্ট্যান্ডের জন্য ওনারা বিনীত করেছিলেন। আমি সেটা দিতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। এবং আমাদের যে প্রধান শিক্ষক মহাশয় বর্তমানে আছেন, যিনি তাপসবাবু, ডক্টর তাপস কুমার জানা মহাশয়, তার সঙ্গে সৌহার্দ্য ভাব আমার সঙ্গে যে এই ক্ষণিকের সেদিনকে মানে দেখা সাক্ষাতে আমি যতটা মানে আনন্দিত এবং খুব অনুপ্রাণিত হয়েছি তাতে এবং অরবিন্দ মান্না মহাশয় মানে আমার সব ভাতি প্রতিমা মানে এবং অপূর্ববাবু, তাদের সাহচর্য এবং তাদের অনুরোধ আমি কখনো অবহেলা করতে পারিনি। এবং তাদের জন্য এবং আমাদের এই বিদ্যালয়ের যারা সহশিক্ষক এবং শিক্ষিকা এবং শুভানুধ্যায়ী এবং প্রাক্তনী যারা খুব অকৃত্রিম পরিশ্রমের মাধ্যমে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার পথে এগিয়ে চলেছেন, তাদের প্রতি আমার সৌহার্দ্যভাব এবং অকৃত্রিম ভালোবাসা থাকবে এবং তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধিও কামনা করছি আমি। সম্মানীয় অমলেন্দুবাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর তাপস কুমার জানার হাতে ওনার এই মহান দান তুলে দিচ্ছেন। আমরা এই মুহূর্তটাকে আমাদের কাছে খুব গর্বের এবং সৌভাগ্যের মনে করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার সবার পক্ষ থেকে। একটা ছোট্ট ঘোষণা, যারা একাডেমিক পুরস্কার পাবে, একাডেমিক এক্সেলেন্সের পুরস্কার, তারা কিন্তু মঞ্চের সামনে চলে আসবে। 2025-26 শিক্ষাবর্ষে যারা একাডেমিক এক্সেলেন্সের পুরস্কার পাবে, আমাদের ছোট্ট একটা আলোচনা সভা রয়েছে স্বাস্থ্যের উপরে, সেটা শেষ হলেই একাডেমিক এক্সেলেন্সের পুরস্কার পাবে। আচ্ছা, অনেকগুলো ঘোষণা হয়েছে কিন্তু একটি জরুরি ঘোষণা হয়নি। আড়ালে থেকে কাজ করতে চান বোধহয় আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর শীর্ষেন্দু শেখর গিরি। তিনি কয়েকদিন আগে স্কুলে এসে আমার সঙ্গে দেখা করে অফিসে তিনি আচমকাই 1 লক্ষ টাকা দান করে গেছেন। আমি প্রস্তুত ছিলাম না। তিনি হঠাৎ করেই বললেন যে আপনাদের হীরক জয়ন্তী নিয়ে অনেক কাজকর্ম হচ্ছে, এই কাজকর্মের সুবিধে হবে, এই টাকাটা আপনি রাখুন। আমি তো কিছুটা থতমত খেয়ে গিয়েছি, কারণ হঠাৎ করেই 1 লক্ষ টাকা তিনি বের করে দিলেন। আমার সকলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ডক্টর শীর্ষেন্দু শেখর গিরি মহোদয় যে বসে আছেন, গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা, নমস্কার জানাচ্ছি। এছাড়াও সুবর্ণ জয়ন্তীর কিন্তু স্মারক ভবনটা তাঁরই টাকায় নির্মিত হয়েছে। সেই সময় তিনি টাকা না দিলে এই সুবর্ণ জয়ন্তী স্মারক ভবনটা আমরা গড়ে তুলতে পারতাম না। তখন তিনি দিয়েছিলেন 4 লক্ষ টাকা। এছাড়াও সুবর্ণ জয়ন্তীর উৎসব পরিচালনার জন্য দিয়েছিলেন আরও 1 লক্ষ টাকা। এছাড়াও তিনি লাইব্রেরির যে সম্প্রসারণ, আজকে আমাদের লাইব্রেরির যে গঠন, যে বই, যে সম্ভার, যে আলমিরাগুলো আছে, তার অনেকখানি, বইগুলোর সবখানি ওনারই দান। ওনার শ্রদ্ধেয় কাকু দয়াল চাঁদ গিরি মহোদয়ের স্মৃতিতে তিনি দান করেছেন। তিনি নীরবেই আছেন, আমি থাকতে পারলাম না, তাই আমি ব্যাপারটা জানালাম সকলের সর্বসমক্ষে। একই সাথে বলছি, ডক্টর নিরঞ্জন দাস শেরপুর নিবাসী, তিনি পাতিয়ালা ইউনিভার্সিটির প্রফেসর। তিনিও আমাদের হীরক জয়ন্তীর কাজকর্ম যাতে ঠিকঠাক হয় সেই কারণে তিনি আসতে পারেননি, কিন্তু তিনি টাকা পাঠিয়েছেন। 1,05,000 টাকা তিনি পাঠিয়েছেন এবং তার পিতামাতার নামে আমরা একটা স্মৃতিকক্ষ উৎসর্গ করেছি। তার নাম, তার দানের পরিমাণ উল্লেখ করে, তার নাম উল্লেখ করে। তিনিও আমাদের একজন বিশিষ্ট কৃতি প্রাক্তনী। তিনি অত্যন্ত উচ্চ পদেও চাকুরিরত আছেন এখনও।
সেই সাথে আনন্দের সাথে জানাচ্ছি ডক্টর নিরঞ্জন দাস মহাশয়ের সুযোগ্য ভাগনা, উনি আমাদের প্রধান শিক্ষকের হাতে সেই টাকা তুলে দিচ্ছেন। তিনি আসতে পারেননি, ওনার ভাগনার হাতে পাঠিয়ে দিয়েছেন, সেই টাকা উনি আমাদের প্রধান শিক্ষকের হাতে তুলে দিচ্ছেন। আমরা এই মঞ্চ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ডক্টর নিরঞ্জন দাস মহোদয়কে। আমরা সরাসরি চলে যাচ্ছি, ডক্টর নিরঞ্জন দাসের সুযোগ্য ভাগনা সম্মাননীয় গোপাল দাসকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে হীরক জয়ন্তী উৎসব কমিটির পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। এরপরেই আমরা চলে যাব সেই আমাদের ঘোষণা অনুযায়ী মানুষের জীবন শৈলী নিয়ে যে আলোচনা, কিভাবে আমরা সুস্থ থাকব। আজকালকার দিনে বর্তমান সারা বিশ্বের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুস্থতা। কিভাবে আমরা সুস্থ থাকতে পারবো সেই বিষয়ে কিছু দাবাই, কিছু টিপস আমাদের দিচ্ছেন ডক্টর শীর্ষেন্দু গিরি মহোদয়। আদর্শ মানে যেটা মেনে চলতে হয়, যেটা করতে হয়। হ্যাঁ, একই কেন সবাই শুনতে, এই তো লোক তো। তা আমাদের শুরু সকাল, শেষ রাত, সুতরাং আমাদের আদর্শ যেটা হবে সেটা সকাল থেকে রাত পর্যন্ত কী করা উচিত। আমাদের জীবনে সব কিছুর একটা আদর্শ থাকা উচিত। টাইম, ডায়েট, এক্সারসাইজ, স্মৃতিচর্চা, পরিশ্রম, খাবার ইত্যাদি অনেক কিছুতে। সুতরাং একটা আইটেম ধরে করতে হবে। প্রথম কথা হচ্ছে ফুডটা কেমন হচ্ছে। আমরা 20-22 বছর পর্যন্ত যা পাই তাই খাই, যা খাই তাই সহ্য হয়, তাই যা খাই তাই হজম করতে পারি। কিন্তু যেই না আমাদের সাথে বয়স হয় তখন অনেক খাবার আমাদের রেস্ট্রিক্ট করতে হয়। কারণ বয়সের সাথে সাথে কতগুলো অসুখ হয়, সেটা যে ওয়েট বেশি হয়ে গেল, ব্লাড প্রেশার বেশি হয়ে গেল, সুগার বেশি হয়ে গেল। এইগুলোকে কন্ট্রোল করতে হলে অনেক জিনিস আমাদের করতে হয়। সেটা হচ্ছে এক্সারসাইজ। সকাল থেকে আমরা গ্রামের লোকেরা প্রচুর পরিশ্রম করি। এই পরিশ্রমটাই আমাদেরকে ভালো রাখে। কিন্তু একই সাথে আমরা কিছু ব্যাড হ্যাবিটসও আমাদের আছে। আমরা স্মোক করি, আমরা গুটখা খাই, আমরা দোক্তা খাই, আমরা ড্রিঙ্ক করি। সুতরাং এই যে ভালো কাজ, শারীরিক পরিশ্রম করার জন্য আমাদের যে সুফলটা আমরা পাচ্ছিলাম, গুটকা দোক্তা খেয়ে আমরা সেটাকে নষ্ট করে ফেলছি। সেই জন্য আমাদের যেটা হবে সেটা হচ্ছে আদর্শ জীবনশৈলী সেরকম হবে। আমরা পরিশ্রম করব, বাজে হ্যাবিটে কিছু যাব না। বয়স বাড়ার সাথে সাথে আমরা ফ্যাটি ডায়েট, অয়েলি ডায়েটে, স্পাইসি ডায়েট, সুগার এগুলো কমিয়ে ফেলতে হবে। আমাদের একটু বয়স বাড়ার সাথে সাথে কিছু নির্দিষ্ট পরীক্ষা বছরের শেষে করে নিতে হবে, যাতে করে আমি বুঝি যে উই আর উইথ দ্য নর্মাল লিমিটস। আমার এই সময়ে আমার এগুলো যা থাকার কথা সেগুলো আছে। সেগুলোকে আমরা বলি অ্যানুয়াল বডি চেক আপ। সেই অ্যানুয়াল বডি চেক আপটা সাধারণত কতগুলো প্যারামিটারে করা হয়। এক হচ্ছে শরীরের রক্ত কত আছে, হিমোগ্লোবিন, সুগার কত বেড়েছে নর্মাল, যার নর্মাল রিপোর্ট নর্মাল হচ্ছে খালি পেটে 70 থেকে 100 বা 110 হওয়া উচিত। কোলেস্ট্রল কত হচ্ছে, বিভিন্ন কোলেস্ট্রল কতগুলো ফ্র্যাকশন আছে, ট্রাইগ্লিসারাইডস, এলডিএল, ভিএলডিএল। এগুলো যখন বয়স বাড়ে 40-এর বেশি বয়স হলে, ওভারওয়েট হলে, এই প্রত্যেক বছরে এই অ্যানুয়াল বডি চেক আপটা ভীষণ রকম জরুরি। তার থেকে বড় জিনিস আর একটা জিনিস হচ্ছে স্মোকিংটা আমাদের সব থেকে ক্ষতিকর জিনিস। স্মোকিং করলে আপনার কী হয়, যারা স্মোকিং করেন না তারা ভালো থাকে। আর স্মোকিং করলে কি হয় না, সাধারণত অ্যাজমা থেকে শুরু করে টিবি হয়ে ক্যান্সার পর্যন্ত হয়, লাং ক্যান্সার পর্যন্ত হয়, বোন ক্যান্সার পর্যন্ত হয়, পাকস্থলীর ক্যান্সার পর্যন্ত হয়। সুতরাং আমি তো চাইবো কেউ স্মোক করবে না, কোনোভাবে কেউ স্মোক, বিড়ি, খৈনি, দোক্তা পান ইত্যাদি কেউ খাবে না, তাহলে এগুলো ভালো থাকে। সিগারেট তো দোক্তারই একটা ফর্ম। হ্যাঁ, ব্রাউন পাতায় বিড়ি, সাদা কাগজে সিগারেট, জিনিসটা এক, শুধু একটু সামান্য রিফাইন। আমরা চাইবো আদর্শ জীবনবিধি হবে যে স্মোক করবে না, কোনো জিনিস স্মোক করবে না। তাহলে দেখবো 40-এর পরে যখন পরীক্ষা করবে দেখবে সে উইথিন নর্মাল লিমিট আছে। যে স্মোক করতে থাকবে 20 বছর থেকে আরও বয়স, এখন তো স্মোক করছেই, যে স্মোক করতে থাকবে তার 40 বছর পরে থাকে তার এলডিএল বেড়ে গেছে, তার কোলেস্ট্রল বেড়ে গেছে, তার ভিএলডিএল বেড়ে গেছে, তার ট্রাইগ্লিসারাইড বেড়েছে। এই সমস্ত পেশেন্টদের ব্লাড প্রেশার হবে। আর ব্লাড প্রেশার আনকন্ট্রোল, আনডিটেক্টেড, আনডায়াগনোজড
এরকম অকাল মৃত্যু যাকে বলে। 20 বছরের ছেলে ইঞ্জিনিয়ার, প্রচুর মদ খায়, প্রচুর মাংস খায়, বাইরে পার্টি করে, সাডেনলি ও মরে গেল। হ্যাঁ, ও কোনোদিন টেস্ট, কারণ ওর টেস্ট করার বয়স হয়নি, কিন্তু এগুলো খেয়ে গেছে। এইগুলো হচ্ছে, এই যদি ওটা কন্ট্রোল করতে পারতো, এগুলো না খেতো, তাহলে ও টেস্ট করতেও লাগতো না। আমরা সাধারণত 40 বছর বেশি হলে টেস্ট করতে বলি, টেস্ট করতে বলেও অনেক দিন বেঁচে থাকতো। এই যে আমরা হঠাৎ করে মরে গেল, হঠাৎ করে না, দ্যাট ইজ রিজনস বিহাইন্ড। তার পেছনে কারণ আছে, কারণটা আনডিটেক্টেড, কারণ ও কোনোদিন টেস্ট করেনি। হ্যাঁ, ওর নিজের মতো করে ইঞ্জিনিয়ার হয়েছে, পার্টি মাসে বছরে সপ্তাহের শেষে পার্টি করছে, ড্রিঙ্ক করছে, তার যা হওয়ার তাই হলো। এই জন্য স্মোকিং, আমি বলবো আদর্শ জীবন বিধি হবে নো স্মোকিং, নো স্মোকিং। অ্যালকোহল, এরপরে আসবো অ্যালকোহল। আমাদের এখানেও অ্যালকোহলের দোকান খুলে গেছে দেখছি এখন। তাহলে অ্যালকোহলকে সর্বতভাবে প্রিভেন্ট করা উচিত। অ্যালকোহল তার জানতে হবে অ্যালকোহল কী কী করে, অ্যালকোহল কী না করে। অ্যালকোহল লিভার খারাপ করে, অ্যালকোহল পেটে জল জমায়, অ্যালকোহল ফ্যাটি লিভার করে, অ্যালকোহল আবার ইয়েও বাড়ায়, জন্ডিস করে, সব করে। অ্যালকোহল লিভার থেকে শুরু করে সব কিছুকে খারাপ করে দেয়। সুতরাং নো অ্যালকোহল, সেটাই আদর্শ জীবনবিধি। শুধু কেউ আমরা প্রতিজ্ঞা করবো কেউ আমরা অ্যালকোহল খাচ্ছেও না, অ্যালকোহল নেব, তাহলে অনেকদিন অন্তত অ্যালকোহল জনিত কারণে যে যে অসুখগুলো হয় সেগুলোকে প্রিভেন্ট করা যাবে। তাহলে এই বললো ডায়েট হলো, অ্যালকোহল হলো, আর হচ্ছে স্লিপ। যথেষ্ট, আর সারাদিন খাটার পরে অন্তত 8 ঘন্টা স্লিপ, এবং অ্যাডিকুয়েট স্লিপ, টাইমলি স্লিপ, এটা ভীষণ দরকার। এটা আবার আমাদেরকে অনেকক্ষণ বাজে ভালো রকম স্লিপ হলে শরীর সারাদিন যে খাটলো, শরীর রাত্রেবেলা রেস্ট পেলে হি রিভাইভড, পরের দিন সকালবেলা সে আবার কাজ করতে পারবে। কিন্তু এটা সবসময় চাইলেই হয় না। এটা আমার বেলায় হচ্ছে সম্পূর্ণ রিভার্স। লোকে যখন ঘুমোয় আমি তখন কাজ করি। আমার সকাল শুরু হয় 8টার সময়, আমি ব্রেকফাস্ট করি 12টার সময়, লাঞ্চ করি 5টার সময়, রাত্রের খাবার খাই 2টোর সময়। এটা খাই, আমি জানি আমার পক্ষে খারাপ, কিন্তু আমার কোনো উপায় নেই। আমি এত ব্যস্ত থাকি যে এর ভেতরে আমি করতে পারি না, বাট আই শুড অ্যাভয়েড ইট। এটা আদর্শ জীবনশৈলী নয়। সুতরাং এইরকম আমারও সাথে কোনো দিন হতে পারে, বাট আই কিপ মাই সেলফ ভেরি মাচ প্রিপেয়ার। আমি প্রত্যেক বছর ব্লাড টেস্ট করাই, প্রত্যেক বছর ইসিজি করাই, এইগুলো সব করতে হবে। তবে গিয়ে সব কিছু তো আমাদের নিয়ম মেনে করা যায় না। চেষ্টা করলে আমি জানি আদর্শ জীবন কতক্ষণ ঘুমানো উচিত, কখন খাওয়া উচিত, কিন্তু আমি পাচ্ছি না। সেই জন্য আমি যে ভালো আছি, আমার যে খারাপ হয়নি, সেইটা জানার জন্য আমি প্রত্যেক বছর টেস্ট করাই। প্লাস আমি যেটা করার সময় আমি কোনোদিন ড্রিঙ্ক করি না, আমি কোনোদিন সিগারেট খাই না। আমি সকালবেলা দেরিতে উঠলে অন্তত 1 ঘন্টা হাঁটি। আমার একটা পেট আছে, তাকে নেমে 1 ঘন্টা ছুটি, ও ছোটে আমিও ছুটি। 1 ঘন্টা সকালবেলা হাঁটা হয়, 45 মিনিট বিকেলবেলা হাঁটা হয়। তাহলে আমি এটা বুঝছি যে তাহলে এই এক্সারসাইজটা, আপনার এখানকার লোকেরা কি এক্সারসাইজ করে, মাঠে কাজ করে, সেটা তো ফিজিক্যাল এক্সারসাইজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে কাউন্টার করে দেয় বাজে হ্যাবিটগুলো। হ্যাঁ, কাজের ফাঁকে বিড়ি খাচ্ছে, ডোক্তা খাচ্ছে, সন্ধ্যের সময় বাজারের মোড়ে গিয়ে মদ খাচ্ছে, এগুলোই ক্ষতি করে দিচ্ছে। সুতরাং এগুলো থেকে সাবধান থাকতে হবে। আদর্শ জীবনশৈলী সেটা যেটা করা উচিত এবং যেটা করলে আমরা ভালো থাকবো, এবং সেটাকে খানিকটা ক্ষতি খরচা করেই বরং এটা মেনটেন করা উচিত। আরও কতগুলো জিনিস যেটা বলি সেটা হচ্ছে, এখন আমাদের টিভিতে ভীষণ রকম প্রোগ্রাম হয়, প্রায় প্রত্যেকটা চ্যানেলে সুস্বাস্থ্য নিয়ে একটা প্রোগ্রাম হয়, বোথ ন্যাশনাল অ্যাজ ওয়েল এজ আপনার টিভিতে, লোকাল টিভিতে, বাংলা টিভিতে। এই প্রোগ্রামগুলো এক একটা কারণ নিয়ে বলে যে কি করে ভালো থাকা যায়। কিছু কিছু জিনিস চাইলেও ভালো থাকা যায় না, ও বয়সের সাথে সাথে হবেই। যেমন ছানি আমি যাই করি না কেন ছানি হবে, কিন্তু এই ছানিটা যে হলো, আমি যে চোখে কম দেখছি, আমি যে দূরের জিনিস কম দেখছি, কাছের জিনিস কম দেখছি, এই ব্যাপারটা নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার যদি ঠিক বলে দেয় যে না আপনার ছানি হয়েছে আর কিছু নেই, তাহলে তো হয়ে গেল। তাহলে ছানি যখন পাকবে তখন অপারেশন হবে, ছানি যখন ম্যাচিউর হবে তখন অপারেশন হবে। অপারেশন দরকার না থাকলে হবে না, চশমা স্পেক্স দিয়ে, গ্লাস দিয়ে যদি চশমা ছানি ভালো যে পাওয়ারটাকে অ্যাডজাস্ট করা যায় তাই হবে। আর এই জন্য কি প্রস্টেট আমরা যেমন বয়সে প্রস্টেট পরে 40-এর পরে প্রস্টেটটা বাড়তে শুরু করে, 50, 60, 70 হয়ে গেলে প্রস্টেটের জনিত সমস্যা হয়। কী কী সমস্যা সেগুলো আপনাদের জানতে হবে। সমস্যা হচ্ছে বারে বারে পেচ্ছাপ পাবে, পেচ্ছাপ দূরে পড়বে না, পেচ্ছাপ কাছে পড়বে, কারণ ফোর্সটা চলে গেছে। অনেকক্ষণ ধরে পেচ্ছাপ হবে, কারণ তার এক্সপেল করার ফোর্সটা চলে গেছে। সেই জন্য এই সমস্ত কষ্টগুলো যদি হয় তাহলে জানতে হবে যেমন প্রস্টেট হয়েছে। বুঝবো কী করে? নিশ্চয়ই ডাক্তার দেখাতে হবে। এই প্রস্টেট ডাক্তার দেখাতে এই কারণে, যেমনই হোক না কেন, এই প্রস্টেট কখনো কখনো ক্যান্সারও হয়। তাহলে আমি যদি ডাক্তার না খাই, প্রস্টেট একসময় এমন জায়গায় হয়ে গেছে যে ক্যান্সার, সেই ক্যান্সারে আমার রিভার্স করার সময় থাকবে না। সুতরাং আমরা যেটা বুঝতে পারছি না, যেটা হওয়ার কথা, যেটা হচ্ছে আমাকে কষ্ট দিচ্ছে, আই শুড রিপোর্ট টু দ্য ডক্টর।
ডক্টর এক্সামিন আলট্রাসাউন্ড করে বলে দেবে, পিএসএ করে বলে দেবে যে আপনার প্রস্টেট ভালো আছে, আপনার প্রস্টেট কনসার্ন নেই, এটা আপনি 1 বছর আগে ওষুধ খান, 1 বছর 2 বছর অন্তর প্রস্টেট আলট্রাসোনোগ্রাফি করুন, তাহলে আপনি ভালো থাকবেন। তাই এইভাবেই সমস্ত আপনি এইভাবেই ভালো থাকা যায়। যেটা করা উচিত নয় সেটা করবো না। কি করতে হবে, অসুখ স্পেসিফিক, ডিজিজ স্পেসিফিক কী কী অ্যাডভাইস থাকবে সেটা আপনারা টিভি বা এই থেকে জেনে নেবেন। প্রত্যেক দিন এক একটা করে, প্রত্যেক সপ্তাহে এক একটা করে প্রোগ্রামে। কখনো এই যে ধোঁয়া, আমাদের মায়েরা ধুলোবালিতে ধোঁয়াতে রান্না করে মাঠে যায়, তার জন্য তো লাঙে কষ্ট হয়। সেই জন্য এই যে ধোঁয়াতে রান্না করলে যে ধোঁয়াটা ভেতরে যাচ্ছে, ধোঁয়া মানে ডাস্ট, সেই ডাস্ট লাংসে জমছে, সেই লাংসে জমছে বলে শ্বাসকষ্ট হচ্ছে, অ্যাজমা হচ্ছে, ব্রঙ্কাইটিস হচ্ছে, রক্তকাশি হচ্ছে, টিবি হচ্ছে, কখনো কখনো ক্যান্সারও হচ্ছে। আর এই জন্যই তো আপনার রান্নার গ্যাস প্রেসার এত ইউজ হচ্ছে। এইবারে এইগুলো হচ্ছে ভালো থাকার উপায়। এগুলো হচ্ছে সব সাবজেক্ট স্পেসিফিক। কিসের জন্য কী উপায় নিতে হবে, কীভাবে প্রতিরোধ করা যাবে, সেটা জেনারেল ব্যাপার একটা। এবারে আপনাদের মধ্যে আমাদের যদি কোনো সমস্যা থাকে বলুন স্যার। তাহলে এই জন্য এবারে আপনাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এইভাবে ভালো থাকতে হবে। হ্যাঁ, পরিশ্রম করব তো রেস্টও নেব। হ্যাঁ, বয়স হলে মাটন, চিকেন এগুলো কম খাবো, ছানা তেলে ভাজা খাবো না, পচা খাবার খাবো না। জল থেকে তো কত অসুখ হয়, জন্ডিস, ডায়রিয়া, গ্যাস্ট্রোএন্টারাইটিস, জল কত। সুতরাং জলটা আমাদের যদি মনে হয় জল খেয়ে কষ্ট হচ্ছে, জল ফুটিয়ে খাবো। এখন তো আবার মিউনিসিপ্যাল জল সাপ্লাই হচ্ছে। আর স্যার যেটা বললেন সেটা হচ্ছে ওষুধ। আমরা এই ওষুধ আমরা আমি জানি যে আমি ওষুধ জানি, আর কারোর জানার কথা নয়। হ্যাঁ, কিন্তু সুতরাং কেউ কিন্তু অনেকে আবার ওষুধ খাবো, কেউ র্যানট্যাক খাচ্ছে, কেউ প্যান্টিন খাচ্ছে, কেউ প্যারাসিটামল খাচ্ছে। এগুলো কিন্তু এই ধরনের ইনডিসক্রিমিনেট ওষুধ খাওয়ার দরকার নেই। তবে স্বাভাবিক জিনিস অ্যাভয়েড করা যায় না। ওষুধ দোকান থেকে নিয়ে লোকে ওষুধ খায়। তবে মনে হয় যদি এগুলো অ্যাভয়েড করা উচিত। আর যদি মনে হয় যে না, আমার একটা ওষুধে কাজ হচ্ছে না, তাহলে আমার ডাক্তার দেখানো উচিত। আমার লাইফের আমার সাথে খুব বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটে গেল, আপনারা সবাই জানেন। আমি কদিন আগে গত রবিবার বাড়িতে এসেছিলাম। বাড়িতে আসলে আমি আমার ভাইয়ের বাড়িতে থাকি, খাই। আমার যে ভাইয়ের বউ, সে আমাকে বললো, দাদা আমার একটু মাথা ব্যথা করছে, সামান্য জ্বর আছে। আমি গায়ে হাত দিয়ে দেখলাম যে হ্যাঁ সামান্য জ্বর আছে। আমি বললাম তুমি একটা প্যারাসিটামল খাও। প্যারাসিটামল তো আমার ঘরে থাকে, সিম্পল একটা প্যারাসিটামল দিলাম। পরের দিনে বলে গেল, দাদা আমি ভালো আছি, মাথা ব্যথাটা কেটে গেছে, কিন্তু সামান্য জ্বর আছে। আমি বললাম এটাও কেটে যাবে, আর একটা প্যারাসিটামল খাও, এটাও কেটে। কিন্তু এরপরে আমি যেদিন বেরিয়ে যাচ্ছি সেদিন আমাকে বললো আমি ভালো আছি। আমি বললাম তাহলে তোমাকে অ্যান্টিবায়োটিক্সটা খেতে হবে না। আমি আর কোনো ওকে অ্যাডভাইসও দিইনি, কিন্তু ওর ভেতরে হিডেন অসুখ ছিল যেটা আমি ধরতে পারিনি। যেটা আমাকে বললে তবে না, দাদা আমার অনেক মাথা ব্যথা হচ্ছে, আমার পেচ্ছাপে কষ্ট হচ্ছে, আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কোনো কথা কিছু আমাকে বলেনি। আমি বুধবার চলে গেলাম, বৃহস্পতিবার কোনো খবর নেই, শুক্রবার যখন আমাকে ফোন করছে, ওর ছেলে যখন ফোন করছে, দাদা মার ভীষণ হাত পাতা ব্যথা হচ্ছে, ভীষণ বমি পাচ্ছে, শরীরটা খারাপ লাগছে। আমি বললাম তাহলে তুই ওকে এখনই হসপিটাল নিয়ে যা, বাইরে থেকে এভাবে বলে চিকিৎসা হবে না। ও হাসপাতাল নিয়ে গেল।